সাইফুল চৌধুরী চুপচাপ বসেছিলেন, মুখে তীব্র গম্ভীর ভাব। খানিক পরে ধীরে ধীরে চশমাটা খুলে রেখে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, চৌধুরী বাড়িতে এখন খাবার এত কমে গেছে যে বাড়ির বউকে কম খেতে হবে, এমন অবস্থা? তুমি একটু বাস্তবভাবে ভাবো তো নাজমা। জান্নাতকে কিচেনে পাঠাও দেখি, একটা ডিম ভাজতে পারে কি না আমার সন্দেহ আছে। আর তরিকে দেখো, রান্নাবান্না ঘরের কাজ সব কিছুতেই পারদর্শী আমি লক্ষ্য করি, অথচ দুজনেরই মা নেই। একজন ভালোবাসায় বড় হয়েছে আর অন্যজন ভালোবাসার খোঁজই পায়নি। পারিবারিক পরিবেশের এই পার্থক্যটাই আকাশ পাতাল। তিনি হালকা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর কণ্ঠের দৃঢ়তা ফিরে এলো। আমার বাড়ির ছেলে, আমার বৌমা দুজনেই এই বাড়িতেই থাকবে। কেউ যদি এই বাড়ি ছেড়ে যেতে চায় সে যেতে পারে। এই বলে তিনি উঠে পড়ল। পিছন থেকে জাহিদ চৌধুরীর কণ্ঠ শোনা গেল, শান্ত কিন্তু দৃঢ় সুরে। বাবা, আজ আমি অফিসে যাব না, আজ জান্নাতের সঙ্গে সময় কাটাবো। এই কথা বলে সে মেয়ের পাশে গিয়ে বসে। ধীরে ধীরে জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিল। সাইফুল চৌধুরী থেমে গিয়ে ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থাকলেন। তারপরে এগিয়ে এসে ছেলের কাঁধে আলতো করে হাত রেখে বললেন, একটা সময় তোমাকে কতবার বলেছিলাম বিয়ে করো, জান্নাতের একটা নতুন মা নিয়ে এসো। তুমি রাজি হওনি। তখন ভাবতাম তুমি একগুঁয়ে, কিন্তু আজ বুঝলাম তুমি হৃদয়বান। তুমি যদি আমার ছোট হতে, আজ আমি তোমাকে সালাম করতাম জাহিদ। আজ আমি গর্বিত তোমার বাবা হতে পেরে। তুমি জান্নাতের জন্য একজন সেরা বাবা হয়ে উঠেছ। তার গলাটা হালকা কেঁপে উঠল। যদি তখন তুমি বিয়ে করতে, তবে হয়তো জান্নাতের জীবনও তারার মতো, তরির মতো হয়ে যেত। আজ আল্লাহর শুকরিয়া তুমি যে সে ভুল করনি। এই কথা বলেই সাইফুল চৌধুরী ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল ঘরটা। শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। নাজমা চৌধুরী এক কোণে বসে আছেন, চোখ দুটো স্থির হয়ে আছে মেঝের দিকে। তার মুখের রং ফ্যাকাশে, চোখে একরাশ অপরাধবোধ। তিনি কখনো কল্পনাও করেননি তার কথাবার্তা, তার ব্যবহারের জন্য জান্নাতের মনটা এতটা ভেঙে যাবে, এতটা কষ্ট পাবে। হৃদয়ের ভিতরটা যেন কেউ মুঠি করে চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের কোণে অজান্তে জল চলে এলো। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, কিছু না বলে নিজের রুমের দিকে পা বাড়ালেন। পিছনে জান্নাত চুপচাপ বসে আছে। বাবার স্পর্শে একটু সান্ত্বনা পেয়েছে, কিন্তু মনে এখনো গম্ভীর ক্ষত। তার ছোট্ট মুখটা নিস্তেজ, চোখে লুকানো কষ্টের ছায়া। জাহিদ পাশে বসে আছে নীরবে। জান্নাতের চুলে হাত রেখে বলল আস্তে, বাবু, কেউ তোমাকে কষ্ট দেবে না, আমি আছি তোমার পাশে। জান্নাতের ঠোঁট নড়ল না, শুধু চোখ দুটো ভিজে উঠল। বাবা মেয়ের নিঃশব্দ ভালোবাসা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। একটা নিস্তব্ধ ঘরে ভাঙা মন আর অপরাধবোধে ভরা একটি পরিবার। জয় তরিকে রুমে নিয়ে এসে তার হাতের দিকে তাকালো। হাতটা লাল হয়ে আছে, সাথে পুরনো অনেক কালচে দাগও দেখা যাচ্ছে। জয় অবাক হয়ে বলল, তরি, এগুলো কি তোমার হাতে? তরি চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। জয় আবারও জিজ্ঞেস করলো, তরি, আমি জানতে চাইছি এগুলো কি? তরি আস্তে করে বলল, এগুলো রান্না করতে গিয়ে হয়েছে, গরম জায়গায় হাত লেগেছিল তাই দাগ পড়েছে। জয় আবার তরির হাতের দিকে তাকালো। এবার চোখে পড়লো একটা বড় কালো দাগ। কপাল কুঁচকে প্রশ্ন করলো, তরি, এটা তো অনেক বড় দাগ, এটা কিভাবে লাগলো? তরি নিচু স্বরে বলল, একবার জ্বর এসেছিল, শরীরটা খুব খারাপ ছিল, মা তখনও রান্না করতে বলেছিল, আমি বলেছিলাম আজকে পারবো না, শরীরটা খুব দুর্বল। তখন উনি কিচেনে গিয়ে একটা চামচ গরম করে এনে আমার হাতে ধরেছিল। তরির কথা শেষ হতেই জয় এক মুহূর্ত দেরি না করে তাকে জড়িয়ে ধরল, বুকের সাথে শক্ত করে চেপে রাখল। তরির মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে কাঁপা কণ্ঠে বলল, ছাড়েন, আমি নিঃশ্বাস নিতে পারছি না। জয় ধীরে ধীরে তাকে ছেড়ে দিল, কিন্তু তরির হাতটা নিজের হাতে নিয়ে কয়েকটা চুমু খেল। তরি জয়ের চোখের দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুতভাবে গভীর সেই দৃষ্টি। চোখের মণি দুটো হালকা বাদামি রঙের, যেন সূর্যের আলোয় গলে যাওয়া মধু। ডান পাশে চোখের মণির কিনারে ছোট্ট একটা তিল, যেন আল্লাহ নিজের হাতে আলাদা করে চিহ্ন এঁকে দিয়েছেন। জয় হালকা হেসে বলল, ম্যাডাম, দেখা হলে লাগেজ গোছান।
তরি চমকে তাকালো। কোথায় যাব আমরা? জয় ঠোঁটের কোণে এক চিলতে মুচকে হাসি টেনে বলল, সেটা কাল সকালে জানতে পারবা। তবে একটা কথা, মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যেটা হয়েছে সেটা ভাষার প্রকাশ করার মতো না। আমি সত্যিই খুব লজ্জিত। মা আসলে এমন মানুষ না। কিন্তু জয়ের কথা শেষ না হতেই তরি ধীর মাথা নাড়ালো। মুখে একটা নরম মলিন হাসি ফুটে উঠল। আমি কিছু মনে করিনি। জানি তো মায়েরা কেমন হয়। নিজের মা বাদে সব মাই আসলে এরকম। এগুলোতে আমি অভ্যস্ত। তরির এই সহজ মৃদু উচ্চারণে জয়ের বুকের ভেতরটা হঠাৎ কেমন করে উঠল। কথাগুলো এত সহজভাবে বলা, অথচ যেন প্রতিটা শব্দের সঙ্গে এক একটা কষ্ট লুকানো। জয়ের মনে হলো এই মেয়েটা কেবল শান্ত নয়, ভেতরে অনেক ঝড় থেমে আছে। তরির কথাগুলো যেন তরির মতো গিয়ে বিঁধল তার হৃদয়ে। চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল জয়। আগেই ভুক্তভোগী আর নতুন জায়গাতেও সে ভুক্তভোগী। জয় ভাষা খুঁজে পেল না। দুজনের মাঝখানে এক নিঃশব্দ বোঝাপড়া তৈরি হলো। সকালে চৌধুরী বাড়ির ভেতর তখন যেন ছোটোখাটো উৎসবের আমেজ। সবার রেডি হওয়ার শেষ মুহূর্তে রাফিরাও এসে পৌঁছেছে। জয় তখনই রেডি হয়ে বাইরে গেছে রাফিদের সঙ্গে কিছু কথা বলবে বলে। জয়ের দুটো ফোন, একটা অফিসের কাজে আর একটা বাড়ির ব্যবহারে। অফিসের ফোনটা সবসময় সঙ্গে রাখে, কিন্তু বাড়িটা প্রায় জান্নাত নিয়ে নেয় নিজের মতো করে। তরির হাতে একটা ছোট বাটন ফোন, কিন্তু আজ সকালে সেটি হারিয়ে গেছে। তন্ন তন্ন করে খুঁজেও পাচ্ছে না। শেষে জান্নাতকে বলল, এই নাম্বারে একটা কল দে, দেখি কোথায় রেখেছি ফোনটা। জান্নাত নাম্বারটা তুলে ডায়াল করতে গিয়ে চমকে উঠল। নামটা দেখে তার চোখ বড় হয়ে গেল। মনে মনে কিছু ভাবলো। জান্নাতের চিন্তার ভেতরেই তরি বলে উঠল, ফোনটা পেয়ে গেছি, এখন চল, তুই নিচে যা, আমি পিপিকে নিয়ে আসি। বলে জান্নাত দৌড়ে গেল জিনিয়ার রুমে। পিপি পিপি। জিনিয়া দরজা খুলে বলল, কি হয়েছে আবার? জান্নাত নিঃশ্বাস ফেলে বলল, পিপি মাই বেল্লা নামে না মানে কি? জিনিয়া কপাল কুঁচকে বলল, আমি কি সব শব্দের মানে জানি? কেন, কি হলো? জান্নাত দ্রুত বলে ফেলল, চাচুর ফোনে তরির নাম্বার মাই বেল্লা দিয়ে সেভ করা। আর সেদিন আমি জিজ্ঞেস করেছিলাম আমার বান্ধবী দেখতে কেমন, তখনও উনি এই শব্দটাই বলেছিলেন। প্রথমবার আমি শুনি নাই, পরে আমি বলেছিলাম কি, সে বলল মাশাল্লাহ। আজ আবার দেখি এই নামে সেভ করা। এখন আমি একদম নিশ্চিত উনি এই শব্দই বলেছিলেন। জিনিয়া ঠোঁটে হাসি টেনে বলল, তাহলে তো ব্যাপারটা সন্দেহজনক। দাঁড়া দেখি, আমি সার্চ দিচ্ছি। সে ফোন হাতে নিয়ে সার্চ দিল। মাই বেল্লা, ইতালীয় শব্দ, অর্থ আমার সুন্দরী। জান্নাত চোখ বড় বড় করে বলল, দেখেছ পিপি, চাচু আমাকে ওই দিন কি বলদ বানাইছে। দুজনে একসাথে হেসে উঠল। জিনিয়া হাসতে হাসতে বলল, দেখো ভাইয়া তো ইতালিতে ছিল, ওখানে এই শব্দটা খুব জনপ্রিয়। বিশেষ কাউকে বোঝাতে বলে মাই বেল্লা। ভাবি নিশ্চয়ই ভাইয়ার কাছে খুব বিশেষ, তাই এই নামে সেভ করেছে। কিন্তু শোনো, ভাইয়াকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করছিস না, জানিস তো ও নিজের ব্যক্তিগত ব্যাপারে খুব পজিটিভ। জান্নাত হেসে মাথা নাড়ল। ওকে পিপি, বুঝেছি, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। দুজনে তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। গাড়ির ইঞ্জিন তখনই চালু করা হয়েছে। বাইরে সকালের আলো যেন রূপালি কুয়াশার মতো ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রামের খুলশি এলাকায়। রাস্তার দুপাশে ছায়া ঘেরা গাছ, মাঝে মাঝে লাল হলুদ বাগানের ফুল চোখে পড়ে। দিগন্তজোড়া বিল্ডিংয়ের মাঝে শান্ত এক ধনী আবাসিক এলাকা। প্রতিটি বাড়ির সামনে সাজানো গেট, চকচকে টাইলসের ড্রাইভওয়ে, আর নরম মেঘের মতো হালকা বাতাসে দুলছে গাছের পাতা। খুলশির এই সকালটা যেন অন্যরকম শান্ত। দূর থেকে মসজিদের মাইক থেকে ভেসে আসছে নরম সুরে কোরআন তিলাওয়াতের শব্দ। তার মাঝেই জয় চৌধুরীদের বাড়ির গাড়ি ধীরে ধীরে বেরিয়ে পড়ল গেটের বাইরে। তরি জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকে। চোখে একরাশ কৌতূহল, একরাশ ভাবনা। জান্নাত পাশের সিটে বসে ফোনটা আবার হাতে নিয়ে তাকায় স্ক্রিনের দিকে। গাড়ি তখন খুলশির প্রধান সড়ক পেরিয়ে যাচ্ছে। চট্টগ্রামের অন্যতম অভিজাত সেই এলাকাটির সকালটা ধীরে ধীরে পেছনে মিলিয়ে যাচ্ছে শহরের কোলাহলে। তারা অবশেষে পৌঁছে গেল কক্সবাজারে, সমুদ্রের শহর, নীল ঢেউ আর সোনালি বালির রাজ্যে। দীর্ঘপথের ক্লান্তি ঝেড়ে সবাই হালকা পাতলা কিছু খেয়ে নিল এক হোটেলে।
কেউ খেলো স্যান্ডউইচ, কেউ নারিকেল পানি, কেউ বা শুধু ঠান্ডা পানি খেয়ে মুখ ভিজিয়ে নিল। তারপর সবাই মিলে বেরিয়ে গেল সাগর পাড়ের দিকে। সাগরের বুকের ওপর সোনার পরত ছড়িয়ে দিয়েছে সূর্য। ঢেউগুলো একটার পর একটা ছুটে আসছে বালুচরে, ভেঙে পড়ে আবার ফিরে যাচ্ছে নীল গভীরতায়। তীর প্রথমবারের মতো এত কাছ থেকে দেখছে সমুদ্রের তাণ্ডব আর সৌন্দর্য একসাথে। তার চোখে বিস্ময়, মুখে হালকা হাসি। পায়ের নিচে ভেজা বালুর স্পর্শে সে একটু থমকে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে এগিয়ে যায় পানির দিকে। জয় দূর থেকে তাকিয়ে আছে। হালকা হাওয়ায় তরির চুল উড়ছে, তার হাসিটা সূর্যের আলোয় ঝলমল করছে। এক মুহূর্তের জন্য জয় বুঝতে পারে না সমুদ্রটা বেশি সুন্দর নাকি তরির সেই হাসিটা। ঢেউ এসে সূর্যের তার যায় তরির পা, সে হালকা চিৎকার দিয়ে পিছিয়ে যায়। আহ, কি পানির ঢেউ! পাশে থাকা জান্নাত হাসতে হাসতে বলে ওঠে, এই প্রথম দেখছি ঢেউ দেখেই ভয় পায় কেউ। তারপর সবাই মিলে সাগরে নেমে পড়ল। বাচ্চারা জল ছিটিয়ে মজা করছে, রাফি ভিডিও তুলছে, জিনিয়া হাসছে। তার তরি সে ধীরে ধীরে হাঁটছে নোনা জলে। আকাশের নিচে তার গায়ে পড়ছে রোদ আর নোনা হাওয়া। ঢেউয়ের সাথে খেলতে খেলতে সময় কেটে যায়। কোথাও যেন দুনিয়ার সব ব্যস্ততা, সব কোলাহল থেমে গেছে এই এক নীল জলরেখার ওপরে। জয় চুপচাপ তাকিয়ে থাকে তরির দিকে, চোখে এক অদ্ভুত প্রশান্তি, অথচ বুকের ভেতর কোথাও একটা অনুভূতি দোলা দেয়। তরি হঠাৎ ঘুরে তাকায়, জয়ের চোখের দৃষ্টি তার চোখে পড়ে। কিছু না বলে দুজনেই এক মুহূর্তের জন্য থেমে যায়। তারপর ঢেউয়ের শব্দে হারিয়ে যায় সব কিছু। সাগর যেন তারের নীরব গল্পের সাক্ষী হয়ে নোনা জলে ঝিকমিক করতে থাকে। সন্ধ্যাবেলায় তারা আসর বসিয়েছে সাগর পাড়ে। রাফি জয়কে বলে, একটা গান গানা ভাই। জয় হেসে মাথা নেড়ে বলে, না রে, আজ গান হবে না। তখন জান্নাত মুখে মিষ্টি হাসি এনে বলে, চাচু, তরির জন্য একটা গান গাও না প্লিজ। সাথে সাথে সবাই এক সুরে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তরির জন্য একটা গান হয়ে যাক। জয় আর না করতে পারে না। সে একবার চুপচাপ নজর দেয় তরির দিকে। আকাশি রঙের সিল্কের একটা শাড়ি পরেছে তরি, যেটা জয়ের সবচেয়ে পছন্দের রং। জান্নাতের পাশে বসে আছে সে, চুলে হালকা বাতাস খেলছে। তারপর সে গুনগুন করে গেয়ে ওঠে, এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। আজ আমার চোখে একই নেশা লাগে, আজ আমার চোখে একই নেশা লাগে। করলে আমায় তুমি কত না রঙিন, বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। এমনের ঘরে কবে ধীরে ধীরে, এমনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আমার হারানো সেই দিন।